নামিয়ে জাঙ্কুক তোষক ফ্লোরে বিছাতে আরম্ভ করলো। দৃশ্যটি দেখে আহাম্মক হয়ে গেছে তে। কক্ষে প্রবেশ করেই স্বামীর এরূপ আচরণ তাকে ভাবুক করে তুলেছে। আজ তাদের বাসরাত। ঘটনাটি ছিল এমন, জাঙ্কুক প্রথম বাক্যই তের উদ্দেশ্যে দীর্ঘ গলায় বলল, চাপো। দুহাত দ্বারা মুখের উপর থেকে ঘোমটাটা তুলে কপালে ভাঁজ পেলে তে উত্তর বলল, কি চাপতে বলছেন তুমি? আমি কি? আরে চাপো না। কোথায় চাপতে হবে সেটা তো বলছেন না। মেয়েকে রাখনি বলল তে। পাশে চাপো ইয়ার। পাশে সরো বলতে পারেন না? তখন থেকে চাপো চাপো বলে যাচ্ছেন। খেকিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো তে। পাশে চাপাচাপির থেকে নেমে যাওয়াই ভালো মনে করেছে সে। জাঙ্কুক ওকে উপেক্ষা করে অবাক করে দিয়ে বিছানার তোষক নামিয়ে ফ্লোরে বিছিয়ে নিল। তের উদ্দেশ্য করে বলল, চাপো। প্রচুর বিরক্ত নিয়ে দূরে সরে দাঁড়ালো সে। জাঙ্কুক চাদর ছুঁড়ে দিল বিছানার দিকে। তারপরে একটি বালিশ নিয়ে নতুন চাদর বিছিয়ে আঁখি জোড়া বন্ধ করে সোজা হয়ে শুয়ে পড়ল। তে বিস্ময় লেহেঙ্গা ধরে দাঁড়িয়ে আছে। পারিবারিকভাবে বেশ ধুমধাম করে তাদের বিয়ে হয়েছে। বিয়ের আগে চেনা পরিচয় হয়নি তাদের মাঝে। এক প্রকার পারিবারিক চাপে পড়ে তাদের বিয়ে করতে হয়েছে। তে কেবল অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। তার স্বপ্ন ছিল চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার পূর্বে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হলো। অন্য প্রান্তে জাঙ্কুক আমেরিকা একটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে জব করছে। পড়াশোনা শেষ করার পর সেখানেই তার চাকরি হয়ে যায়। বাবার নির্দেশে ইমার্জেন্সি আমেরিকা থেকে সপ্তাহখানেক আগে বাংলাদেশে আসতে হয়। বিয়ের ব্যাপারে সে অবগত নয়। বাবা মায়ের কথা ফেলতে না পেরে বিয়ের জন্য রাজি হতে হয় তাকে। দ্বিধাবোধ নিয়ে বাসর ঘরে প্রবেশ করার পূর্বে তার বেস্ট ফ্রেন্ড জিওপের কথা মনে পড়ে। দ্রুত কল দিয়ে কথোপকথনের মাধ্যমে জিওপ তাকে এমন উদ্ভট আইডিয়া দেয়, যার প্রতিক্রিয়ায় নববধূ জাঙ্কুককে পাগল মনে করে কালই বাপের বাড়ি চলে যাবে। বুদ্ধি কাজে লাগায় জাঙ্কুক। জিওপ যেমনটি বলে অক্ষরে অক্ষরে পালন করে সে। এদিকে তে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ফুল দিয়ে পরিপূর্ণভাবে সাজানো খাট দেখে তোষক নিয়ে শুয়ে আছে একা। তৎক্ষণাৎ জাঙ্কুককে স্বার্থপর লোক হিসেবে গণ্য করল তে। তার কর্মকাণ্ডে বুঝিয়ে দিল এ বিয়েতে তার কোনো ইচ্ছে বা আগ্রহ কিছুই ছিল না। ঠিক তার মতো জাঙ্কুক তখনও ঘুমোয়নি, ঘুমের ভাব করে শুয়েছিল। তে হাতের চুড়ি সহ অলংকারগুলো খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। আলমারি থেকে জাঙ্কুকের একটি ঢিলে ঢালা গেঞ্জি বের করে ওয়াশরুমে যায়। জাঙ্কুক এক চোখ মেলে পুরো রুম নজর বুলিয়ে বুঝতে পারে তে বাথরুমে গিয়েছে। উঠে বসতে চাইলে দরজা খোলার আওয়াজ পেয়ে পুনরায় সেভাবেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। তে জাঙ্কুকের গেঞ্জি ও প্লাজো পরে ওড়না ছাড়া বাইরে এসেছে। জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে লেহেঙ্গার ওড়নাটি দুপাশে জড়িয়ে নেয়। তারপর জগ থেকে পানি হাতে নিয়ে জাঙ্কুকের মুখমণ্ডলে ছুঁড়ে মারে। ধরফরিয়ে উঠে বসে চোখ পিটপিট করে মুখ থেকে পানি মুছে কাটকাট গলে বলে ওঠে, হোয়াট? সমস্যা কি? সেম টু ইউ। ভাবলেশীন কণ্ঠে বলে তে। মানে? বিছানা থেকে তোষক নামিয়ে একা একা ঘুমাচ্ছেন কেন? কারণ আমার ঘুম পেয়েছে। তুমি বিছানায় গিয়ে ঘুমাও, দ্রুত উত্তর দিল জাঙ্কুক। তের মুখ বেঁকে আসে। তোষক ছাড়া তক্তার উপরে তাকে ঘুমাতে বলছে? এ কেমন কাণ্ডজ্ঞানহীন লোক! তেলে বেগুনে খেপে উঠে বলল, ননসেন্স। কমন সেন্স হবে একটাও আপনার মধ্যে নেই। তাহলে চলে যাও বাপের বাড়ি বলে মুখ ফিরিয়ে নিল জাঙ্কুক। এতক্ষণে তে জাঙ্কুকের আসল কৃতকর্ম ধরতে পেরেছে। এমন উদ্ভট কাজের জন্য তে হয়তো বাপের বাড়ি চলে যাবে, এটাই ভাবছে জাঙ্কুক। তে ওড়নাটা দুপাশে ঝুলিয়ে মনে মনে কিছু একটা ভেবে গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, আপনি বিছানার উপরে ঘুমান। জাঙ্কুক তের দিকে তাকিয়ে না উচ্চারণ করার পর মুহূর্তে বুড়োটি কুঁচকে বলল, তুমি আমার গেঞ্জি পরেছো কেন? এতক্ষণে জাঙ্কুক তার গেঞ্জি লক্ষ্য করেছে। এর আগে ওড়না দিয়ে ঢাকা ছিল, তাই নজরে আসেনি। তে বলল, কারণ সামনে পিছনে কোথাও আপনার নাম লেখা ছিল না, তাই প্রমাণিত এটা আপনার গেঞ্জি না। এজন্য পড়তেও সমস্যা নেই। তেকে জাঙ্কুকের বোকাশোকা প্রকৃতির মেয়ে মনে হয়েছিল, কিন্তু তে সেটা নয়, সেটা সে বুঝতে পেরেছে। এবং সে এটাও বুঝতে পেরেছে তে দুর্বল স্বভাবেরও নয়, চঞ্চলা উড়নচণ্ডী স্বভাবের মেয়ে, যার মধ্যে বুদ্ধি ক্ষমতাও বিদ্যমান। জাঙ্কুক উদ্ভব ভাব নিয়ে বলল, এটা আমারই গেঞ্জি, খুলে ফেলা বলছি। আচ্ছা বলে ওড়না সরানোর আগেই জাঙ্কুক নজর বাঁদিকে ঘুরিয়ে উৎকণ্ঠে বলল, করছো কি তুমি? কি করছি? আমার সামনে গেঞ্জি খুলছো কেন? শরম লজ্জা নেই? নেই।
বলে উঠল তে। যাও ওয়াশরুমে। ঝাড়ি দিয়ে বলল জাঙ্কুক। যাব না। তেরা জবাব দিল তে। জাঙ্কুক তের পানে চেয়ে জেদি কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভীষণ অভদ্র। তে আঙুল তুলে ভাব নিয়ে বলল, সমস্যা প্রচুর। তাহলে চলে যান আমেরিকায়। জাঙ্কুকের মুখ কিছুটা হা হয়ে গেল। প্যাচে ফেলে তার কথা তাকেই ফিরিয়ে দিয়েছে। তে চঞ্চল নয়, উড়নচণ্ডী চালু চতুর মেয়ে। জাঙ্কুকের মুখ হা করে ভাবতে দেখে তে তুড়ি বাজিয়ে বলল, ভাবাভাবি পাশে রেখে উপরে গিয়ে শুয়ে পড়ুন, নয়তো বাড়ির সবাইকে ডেকে আপনার কর্মকাণ্ড দেখাবো। চিট করছো আমায়? সঙ্গে ব্ল্যাকমেল শব্দটাও যোগ করুন। জাঙ্কুক দ্বিধায় পড়ে যায়। উপরন্ত না পেয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উপরে ওঠে। চাদর কোনোভাবে বিছিয়ে শুয়ে পড়ে। তে ফ্যানের পাওয়ার বাড়িয়ে আয়েশি ভাব নিয়ে বালিশে মাথা রাখলো। জাঙ্কুক ক্রোধে ফেটে যাচ্ছে। ইতিমধ্যে তে জাঙ্কুকের উদ্দেশ্য করে বলল, লাইট অফ করে দিন। জাঙ্কুকের ক্রোধ আসমান ছোঁবার উপক্রম। ক্ষিপ্ত হয়ে উঠে বসে বলল, আমায় হুকুম জারি করছো? সাহস তো কম না তোমার। লাইট অফ না হলে সবাইকে ডেকে বলবো আপনি আমাকে ফ্লোরে ঘুমাতে দিয়েছেন। বুড়ুক্ষেপিন নজরে তাকিয়ে বলল তে। দাঁতে দাঁত পিষে বসে থাকে জাঙ্কুক। সবাইকে ডেকে যদি বলে দেয়, চোখে দেখে বিষয়টা সকলে বিশ্বাস করে নেবে। তার কথা কেউ বিশ্বাস তো দূর, পাতেও তুলবে না। শেষমেশ সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে তার। ভেবেছিল কি, আর হচ্ছেটা কি? সব ওই জেহপের দোষ। ওর ফালতু আইডিয়ার জন্য আজ তাকে ভুগতে হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে জাঙ্কুক খাট থেকে নেমে লাইট অফ করে রেগে মেগে খাটে ধপ করে বসতে নিতেই তক্তার কারণে পিঠে ব্যথা পায়। রাগের বশে ভুলেই গিয়েছিল যে বিছানায় তোষক নেই। তে বিষয়টা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসি থামানোর চেষ্টা করে। পেছনে হাত বুলাতে বুলাতে শুয়ে পড়ে। কিন্তু শক্ত সোজা তক্তার উপরে ঘুমানো কি এতই সহজ? রাগে কষ্টে মনে চাইছে আমেরিকা পালিয়ে যেতে, তবে এখন সেটা সম্ভব নয়। তেকে এই মুহূর্তে মাইয়া নয়, বিষাক্ত তাইয়া উপাধি দিলেও কোনো অংশে কম হবে না। সকালে দরজা কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে তে। ঘুম ঘুম চোখে উঠে বসে বিছানায় নজর পড়তে শূন্যস্থান দেখে তে পুরো রুমে নজর বুলায়। তবে জাঙ্কুককে দেখা মিলল না। দরজার ভেতর থেকে লাগানো দেখে বুঝতে পারে জাঙ্কুক ভেতরেই আছে। দরজা না খুলে প্রথমে ওয়াশরুম চেক করে। সেখানে না দেখতে পেয়ে বারান্দায় এসে দেখে ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। জাঙ্কুকের ঘুমন্ত মুখশ্রী সোনালী রোদে মৃদু আভা ছুঁয়েছে। এতে তার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারেনি। হয়তো রাতে না ঘুমানোর ফলে তীব্র নিদ্রা কাবু করতে সক্ষম হচ্ছে না। একটু খেয়াল করে দেখলে বোঝা যায় তার অভিনব স্বামী দেখতে বেশ চমৎকার সুন্দর। গায়ের রং যেমন ফর্সা, তেমনি মানুষটার চোখ নাক মানানসই। রয়েছে তার সুগঠিত শক্তিশালী দেহ। হয়তো বডি ফিটনেসের দিক থেকে খুব সচেতন। ভাবনার ব্যাঘাত ঘটে করাঘাতে। তে জাঙ্কুককে ডাকার জন্য উদ্যত হতে তখনই একটি কালো রঙের বিড়াল তার পায়ে খামচে কাটে। তে ছোট্ট করে চিল্লিয়ে লাফিয়ে দ্রুত জাঙ্কুকের কোলের উপরে পা উঠিয়ে ঘাপটি মেরে বসে যায়। জাঙ্কুক হকচকিয়ে ওঠে, চোখ পিট পিট করে তের দিকে তাকায়। বিড়ালটি তখনও তের দিকে তাকিয়ে উৎকণ্ঠায় ম্যাও ম্যাও করছিল, যেন সে কোনো কারণে তার উপরে প্রচন্ড ক্ষেপে আছে। প্রধানত বিড়ালটি পরিবারের সদস্য বাদে অপরিচিত কাউকে পছন্দ করে না, তাই তেকে দেখে বিড়ালটি রেগে যায়। জাঙ্কুক বিড়ালটির দিকে তাকিয়ে বুঝতে পারে বিষয়টি। তে লাফিয়ে ওঠার কারণও সে বুঝে যায়। তবে এ কেমন কাণ্ড! তে একদম বাচ্চাদের মতো কোলে উঠে বসে আছে। জাঙ্কুক তের খুবই কাছাকাছি ছিল। তের শরীর থেকে মিষ্টি স্মেল তার নাকে এসে লাগে। জাঙ্কুক কিছুক্ষণের জন্য আনমনা হতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণে এনে তেজি কণ্ঠে বলল, নিচে নামুন। বিড়ালটিকে যেতে বলুন। তুমি নামো, ও কিছু বলবে না। না, আগে ওকে সরান। কথাটি বলতে বলতে আরেকটু চেপে বসলো তে। জাঙ্কুক বিড়ালটির নাম ধরে ডেকে হাতের ইশারায় চলে যেতে বলল। বিড়ালটি ম্যাও আওয়াজ তুলে জাঙ্কুকের ইশারা বুঝতে পেরে চলে যায়। তে এটা দেখে নেমে পড়ে। এখন সে কিছুটা বিব্রত বোধ করছে। ওভাবে চড়ে বসাটা ঠিক হয়নি, তবে সে ইচ্ছে করে বসেনি। বিড়বিড় করে বিড়ালটির উপর ক্ষোভ প্রকাশ করে বলে উঠল, বালের বিড়াল। তারপর বলল, কে যেন এসেছে। কে? কথাটি সম্পূর্ণ করার আগে করাঘাত শুনতে পায় জাঙ্কুক। বুঝতে পারে তে কার কথা বলছে। রুমের দিকে এগিয়ে যায়। তোষক বিছানায় উঠিয়ে চাদর ঠিকঠাক করে দরজা খুলে দেয়। হুমড়ি তুমড়ি খেয়ে জাঙ্কুকের বড় ভাবি জিমিন ও ছোট ননদ আয়ু প্রবেশ করে। জিমিন
কৈফতের সাথে জানতে চাইল, কি ব্যাপার, বাসর পালন করা এখনো হয়নি? জাঙ্কুক রাতের পুরো ঘটনাটি একবার পুনরাবৃত্তি ভেবে নেয়। নীরবে সরু নিঃশ্বাস ফেলে বুঝতে না দিয়ে লজ্জা মিশ্রিত হাসি প্রদান করে বলল, না ভাবি, ভাবলাম আর একবার গেম হবে নাকি। তারই মধ্যে বিদেশে থাকতে থাকতে শরম ভরম সব গেছে তো ভাইয়া, আফসোসের স্বরে বলে উঠল আয়ু। তুই কান চেপে রাখ, এখানে ভাবি দেবরের কথা হচ্ছে। কাঠিন্য কণ্ঠে বলে উঠল জাঙ্কুক। বল, গেলাম বলেই আয়ু সেখান থেকে চলে গেল। জিমি তের কাছে এগিয়ে এসে বলল, আমার দেবর রোমান্টিক কেমন তে? প্রচুর রোমান্টিক, লজ্জার ভঙ্গিতে বলল তে। জানি তো, একদম বড় ভাইয়ের মতো। তে মুচকি হাসি প্রদান করে আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমেরিকান গাধা। জাঙ্কুক কপাল চুলকানোর ভঙ্গিতে মিনমিন স্বরে বলল, মিথ্যুক ডাইয়া। বিষণ্ণ মনে হেঁটে চলেছে জাঙ্কুক। এরিয়াটা ছিল একটা পার্ক। ঝিরিঝিরি বাতাসের সঙ্গে চাপবিহীন নির্জন চিকন সিমেন্টের পথ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনে একটি খালি বেঞ্চ দেখে সেটাতেই বসে পড়ে। আজ সে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে। বাবার জরুরি তলব বলতে তার বিয়ে। জাঙ্কুকের বড় ভাই সুগা পালিয়ে বিয়ে করেছে, যার কারণে জাঙ্কুকের বাবাকে অপমানিত হতে হয়েছে আত্মীয় স্বজনের নিকট। বাধা বিপত্তি পেরিয়ে বহু কষ্টে তাদের মেনে নিয়েছে। ছোট ছেলে যাতে একই কাজ না করতে পারে তার জন্যই তাকে তড়িঘড়ি বিয়ে দেওয়া হচ্ছে। জাঙ্কুকে এসব ঘটনা বলে বুঝিয়ে রাজি করানো হয়েছে, কারণ সে তখন আমেরিকায় ছিল। সব ঘটনা জানলেও তার শত মাইল থাকার কারণে এসব তার দৃষ্টি অগোচরে ছিল। জাঙ্কুক বাবার নির্দেশ অনুযায়ী বিয়েতে মত দেয়। এ নিয়ে তার মন বিষণ্ণতায় ভুগছে। তৎক্ষণাৎ তার বিষণ্ণতা কাটে একটি মেয়ে চিল্লাপাল্লা শুনে। বাই তাকিয়ে দেখে লাল পাড়ের হলুদ রঙের শাড়ি পরিহিত একটি মেয়ে ফোনে কারোর সঙ্গে চিল্লিয়ে কথা বলছে। ব্লাউজের রং গোলাপি কালারের এবং হাতা একদম কোমর পর্যন্ত। ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটিকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। জাঙ্কুকের কৌতূহল জন্মনিয়ে উঠল। চুলের বহর বেশ দীর্ঘ, চোখ ধাঁধানোর মতো। চেহারা একদম দেখা যাচ্ছে না, বাতাসের জন্য খোলা চুলগুলো অভদ্রের মতো উঠছে। ছোট ছোট চুলগুলো ঢেকে রেখেছিল তার মুখমণ্ডল। মেয়েটির কথোপকথনে বুঝতে পারে বিয়ে না করার একই সমস্যায় সেও ভুগছে। এক পর্যায়ে মেয়েটি ফোন কেটে হতাশ হয়ে মাথা নত করে ফেলে। দূর থেকে জাঙ্কুক এতক্ষণ পুরো বিষয়টি লক্ষ্য করেছে। মেয়েটির চেহারা পুরোপুরি না দেখতে পেলেও এতটুকু বুঝেছে সে যথেষ্ট সুন্দরী। অজানা অচেনা মেয়েটার মুখ দেখার জন্য মন প্রচন্ড রূপে আনচান করছে। জাঙ্কুক মেয়েটির অগোচরে একটি ছবি তুলে নেয়। জানে সে এটা ঠিক নয়, তবুও কেন যেন মন এই দুঃসাহসে সায় দিল। দ্বিতীয় ছবিটি তোলার পূর্বেই জিওপের কল আসে। জাঙ্কুক ফোন কেটে দিয়ে মেয়েটির দিকে তাকাতেই দেখে সে সামনে থেকে একটি স্কুটারে উঠে চলে যায়। জাঙ্কুক উত্তেজিত হয়ে গাড়ির নম্বর নোট করতে যাবে, তখনই পুনরায় জিওপের কল আসে। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে খেপে যায়। ততক্ষণে সেই স্কুটারটি অনেক দূরে চলে গিয়েছে। নোট করা হয়নি নম্বরটি। মন ব্যাকুলতায় ছটফট করতে থাকে। প্রথম কোনো মেয়ের প্রতি সুপ্ত অনুভূতি জাগ্রত হয়েছে, তবে পুরো চেহারা দেখার আগেই হারিয়ে ফেলেছে। শুধু রয়ে গেছে তার সেই হতাশজনিত ছবিটি। দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুক ভাবনা থেকে বেরিয়ে আসে। এটি এক সপ্তাহ আগের ঘটনা ছিল। তারপর থেকে প্রতিদিন সন্ধ্যার পর সেই সময় পার্কে গিয়ে বেঞ্চিতে বসতো, কিন্তু একবারের জন্য মেয়েটির দেখা পায়নি সে। পরিচয়বিহীন অচেনা মেয়েটিকে জাঙ্কুক ভালোবেসে ফেলেছে। তার হৃদ মন্দিরে ছোট্ট একটি জায়গা তৈরি হয়েছে। তবে এসব কথা এখন ভাবা বেমানান বলেই মনে হচ্ছে তার, সেটাও তের জন্য। অচেনা মেয়েটি কিছুক্ষণের জন্য তার বিয়ের ব্যাপারটি ভুলিয়ে দিয়েছিল, তার কথা ভাবতে বাধ্য করেছে। এদিকে তের নাম ব্যতীত তার বিষয় কিছুই জানে না জাঙ্কুক। তবে তে যে সহজ সরল প্রকৃতির মেয়ে নয় সেটা সে ভালো করেই বুঝতে পেরেছে। আগের দিন রাতে অচেনা মেয়েটির ছবির পানে তাকানো অবস্থায় বিদঘুটে ভাবে ফোনে রিংটোন বেজে ওঠে। জিওপের নম্বর দেখে চোখ মুখ শক্ত হয়ে আসে তার। রিসিভ করে উগ্রকণ্ঠে বলল, মঙ্গের নাতি, গালি দিচ্ছিস কেন? তোর জন্য আমার সর্বাঙ্গে ব্যথায় টনটনি হয়ে আছে। কিছুটা আহত কণ্ঠে বলল জাঙ্কুক। পুরো ঘটনা বল। সময় ব্যয় না করে রাতের পুরো ঘটনাই বলল। জিও ভাবুক হয়ে বলল, তাহলে কি অন্য প্ল্যান বলবো?
তোর প্ল্যানে ধারে কাছেও আমি যাচ্ছি না। এই দ্বিতীয়বারের মতো শোন না ব্রো, একদমই না। আগে শোন, ভালো না লাগলে ফেরত নিবি। জাঙ্কুক একটু ভেবে জবাব দিল, বল, পার্কে যে মেয়েটির ছবি তুলেছিস তার কথা দেখে বল। পুরো কথা শেষ করার আগে মাঝারি কাছায় বিড়ালকে বন্দি অবস্থায় চোখের সামনে তাক করে কে যেন ধরে রেখেছে। চোখের সামনে এরকম দৃশ্য দেখে হকচকিয়ে উঠে ফোন কেটে দেয় জাঙ্কুক। উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখে খাঁচাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তে। কপালে ভাঁজ পড়ে জাঙ্কুকের, সঙ্গে রাগও এসে জড়ো হয়। এটি ইঁদুর আটকানোর খাঁচা, তাতে মিউকে আটকিয়েছে তে। জাঙ্কুক ক্ষুব্ধ কণ্ঠে বলল, মিউকে আটকেছো কেন? ছেড়ে দাও। মাথা দুদিকে নাড়িয়ে বলল তে। হোয়াই? কারণ সকালে ও আমাকে খামচি দিয়েছে। আজ তোমাকে বলেনি কেন খামচি দিয়েছে? বলেছে তবুও সে শাস্তিযোগ্য। ঘর তার আমি ছাড়তে নাকের পাটা ফুলিয়ে বলল জাঙ্কুক। মোটেও না, আমার সঙ্গে যে ভালো আমি তার সঙ্গে ভালো, যে খারাপ আমিও খারাপ, হোক সে মানুষ বা পশু পাখি, আই ডোন্ট পাত্তা। জাঙ্কুকে রাগে নিঃশ্বাস ফেলে কিছু বলার আগে উদ্যত হতে তে বলল, শুনুন, আমি জানি আপনার এ বিয়েতে কোনো মত ছিল না, আমারও ছিল না। তবে বিয়ে যখন হয়েছে, না চাইলেও সংসার তো করতেই হবে, তাই আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার পক্ষে তোমাকে মানিয়ে নিয়ে চলা অসম্ভব। তবে এটা সবাইকে জানাই, কথায় কথায় ব্ল্যাকমেল করা বন্ধ করো। কিছুটা জোরালো ভাবেই বলল জাঙ্কুক। ব্ল্যাকমেল কোথায় করলাম? আমি তো শুধু বললাম। রাস্কেল, বিড়বিড় করে বলল জাঙ্কুক। এই নাম্বারটা বুঝি আপনার বন্ধুর? তুমি আমার কথা কান পেতে শুনেছো তাই না? একদমই না, ভিতরে প্রবেশ করতে করতে শুনেছি। জাঙ্কুক রাগে নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা আমি চেষ্টা করব, যাও। এই যে আপনাকে কেউ ফোর্স করছে না, বুঝলেন? না চাইলে ঠ্যাঙ্গা। ভেঙচি কেটে বলল তে। এটার মানে কি? সম্মানীয় ব্যক্তিদের ঠ্যাঙ্গা বলা হয়। কেন জানি জাঙ্কুকের মন উল্টো বলছে, তবুও সে আর কিছু বলল না। জাঙ্কুক খাঁচাটি ছো মেরে নিয়ে মিহুকে মুক্ত করে দিল। তে বিড়ালটির দিকে আঙুল তাক করে চোখ রাঙিয়ে বলল, ফের আমাকে খামচি দিলে গন্ধযুক্ত বাথরুমে আটকে রাখবো। মিহু যেন তের কথা বুঝতে পেরেছে, মৃদুস্বরে ম্যাও উচ্চারণ করে প্রস্থান করলো। জাঙ্কুক ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। তে এরূপ কথাবার্তা তাকে ভীষণ বিরক্ত করে তুলেছে। জাঙ্কুক বেরিয়ে যায়। এমনিতেই মেজাজ তার বিগড়ে আছে। তের সঙ্গে থেকে আর বিগড়াতে চায় না। আজ তাদের বউ ভাত। তেকে আয়ু পার্লারে নিয়ে যেতে এলে সে যেতে চায় না, ঘরেই নিজে তৈরি হবে বলে জানিয়ে দেয়। জিমিন গোল্ডেন রঙের একটি লেহেঙ্গা ও কিছু জুয়েলারি দিয়ে দেয়। চেহারায় সামান্য মেকআপে তৈরি করে নেয় নিজেকে। অনুষ্ঠান বাড়িতেই হবে, ছাদে সব ব্যবস্থা করা হয়েছে। গেস্টরা একে একে আসতে শুরু করেছে। কিছুক্ষণ পর পরই আত্মীয় স্বজনরা রুমে এসে তেকে দেখে যাচ্ছে। পার্লারে সাজানো হয়নি দেখে অনেকেই কানাঘুষা করছে, কিন্তু এতে তের কোনো ভ্রুক্ষেপ নেই। 12টার দিকে তের পরিবার থেকে লোকজন আসে। পরিপূর্ণ অনুষ্ঠান শেষ হওয়ার পর রেওয়াজ অনুযায়ী জাঙ্কুক থেকে নিয়ে যাওয়া হয় তেদের বাড়িতে। যেতে বেশিক্ষণ সময় লাগেনি। তে চাচাতো মামাতো বোনেরা জাঙ্কুককে নিয়ে পড়ে থাকলেও তে নিজের কক্ষে এসে ড্রেস চেঞ্জ করে গোসল সেরে নেয়। ভারী লেহেঙ্গার কারণে হয়রানি কম হয়নি সারাদিন। ভেজা চুল নিয়ে মিষ্টি খেতে খেতে নিচে এসে দেখে জাঙ্কুক এত এত শালাশালির পাল্লায় পড়ে নাজেহাল হয়ে গেছে। জাঙ্কুকের চেহারা দেখার মতো হয়েছিল। তের সুপ্ত মায়া অনুভব হয়। শেষে সবাইকে ধমকিয়ে ড্রয়িং রুম খালি করে। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলে তেকে জিজ্ঞাসা করলো, তোমার রুম কোথায়? ডান দিকে। নিয়ে চলো, আমি ফ্রেশ হব। আসুন। জাঙ্কুককে রুমে নিয়ে আসে। ফ্রেশ হওয়ার পর কিছুটা হলেও স্বস্তি মিলল তার। তের রুমেও সরু বারান্দা ছিল। জাঙ্কুক সেখানে গিয়ে দাঁড়ায়। তখনই তের ছোট বোন লিসা ওদের জন্য পায়েস নিয়ে আসে। তে আর লিসা দুই বোন, ওদের ভাই নেই। পায়েস হাতে নিয়ে তে লিসাকে চলে যেতে বল। এক বাটি নিয়ে বারান্দায় এসে জাঙ্কুককে দেয়, খাবো না। বার্তাটি শুনে তে বাটি হাতে রুমে ফিরে আসে। রাতে আহারের পর তে জাঙ্কুককে বিছানায় ঘুমাতে দেয়। অবশ্যই তে কয়েকবার খোঁটাও দিয়ে কথা শুনিয়েছে। তে ওর পাশে শুয়েছে। তবে সেই গল্প
নাটকের কাহিনীর মতো মাঝখানে বালিশ রাখতে ভুল করেনি তারা। লাইট অফ করার পর জাঙ্কুক থেকে সেই মেয়েটির কথা জানাতে চাইছে, তবে সে দ্বিধাবোধ করছে। বউয়ের কাছে এরূপ কথা বলাটা ভালো দেখায় না, তবে সে অজানাও রাখতে চাইছে না, তাই সরাসরি ভাবেই বলল, একটা কথা বলবো, কি ডিভোর্স চান? একটু বেশি বোঝার অভ্যাসটা ছাড়ো। তাহলে কি কোনো মেয়ের চক্কর? তেমন কিছুই। নাম ঠিকানা বলুন, আমার ঘটকালি করতে সমস্যা নেই। কথাটা বলার সময় তের একটু খারাপ লাগে, তবে সেটা কিছুতেই জাঙ্কুককে বুঝতে দিতে চায় না। আসলে মেয়েটিকে আমি একটি পার্কে দেখেছি। আগে বলুন, পুরো চেহারা দেখিনি। আগে হলুদ রঙের শাড়ি পরেছিল। আগে বিয়ে করবে না বলে কারোর সঙ্গে চিল্লাচিল্লি করছিল। আগে আমার কথা তুমি সিরিয়াসলি নিচ্ছ না? নিচ্ছি তো, আপনি কাউন্ট করুন। মেয়েটি অজান্তে আমি একটি ছবি তুলেছি, দেখান। তোমাকে দেখাবো কেন? তাহলে ঘুমালাম আমি। হাই টেনে বলল তে। না শোনো, আমি তো এখনো তেমন কিছু চিনি না, সেই পার্কটার নামও আমি জানি না। হাঁটতে হাঁটতে সেখানে চলে গিয়েছিলাম, তখন আবার রাত ছিল। আমাকে সেখানে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, কাল নিয়ে যাব। সবাইকে বলবেন আমরা ঘুরতে যাচ্ছি। তাহলে তুমি আমাকে সাহায্য করছো, বিনিময়ে কি পাবো? কি চাও? আপাতত কিছু মাথায় আসছে না, পরে জানাবো। আচ্ছা বলে ওপাশ ফিরে ঘুমালো জাঙ্কুক। তে মুখ বাঁকিয়ে মনে মনে বলছে, নিজের স্বামীকে অন্য একটি মেয়েকে খোঁজার জন্য সাহায্য করছে। কত নম্বর তালিকায় আছি জানি না। হায় মাবুদ। সকালে শুনুন, শুনছেন? উঠুন আমেরিকান গাধা, লাস্টের টুকু চিল্লেই বলল তে। জাঙ্কুক ধরফড়িয়ে উঠে বসে তেজি কণ্ঠে বলল, হেই, তুমি আমাকে আমেরিকান গাধা বলেছো? সেটাই তো আপনি, বিড়বিড় করে বলল তে। কি? এতবার ডাকছি শুনতে পাচ্ছেন না? জাঙ্কুক কাঠিন্য মুখে বলল, ঘুমের ঘরে ডাকলে কেউ শুনতে পায়? আমেরিকান গাধা পদবি তো ঠিকই শুনেছেন। তার মানে তুমি এটাই বলেছিলে? মুখ ফুলিয়ে খেপে বলল জাঙ্কুক। তে দ্রুত জবাব দিল, ক্যা ইয়ার, আমি তো ঠ্যাঙ্গা বলেছি। এই শব্দের মধ্যেও নিশ্চিত গড়বড় আছে। দাঁড়াও, এখনই গুগলে সার্চ করছি। নাক মুখ কুচকে বলল জাঙ্কুক। তে দৌড়ে পাল্লা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জাঙ্কুক গুগলে সার্চ করে দেখে ঠ্যাঙ্গা মানে লাঠি, তার মানে ওকে লাঠি বলে সম্মান করছে। জাঙ্কুক স্লোভাবে মাথা তুলে ক্ষিপ্ত দৃষ্টিতে টের পানে তাকায়। সেই দৃষ্টি টের কলেজের পানি কেড়ে নেওয়ার আগেই দৌড়ে পালায়। জাঙ্কুক ধরতে গিয়েও ব্যর্থ হয়। এমন উড়নচণ্ডী মেয়ে তার নজরে একটাও পড়েনি। অবশ্য সে থেকেছে বিদেশে, সেখানে বাংলাদেশি মেয়ে তেমন নেই বললেই চলে। লিসা আরো ৩-৪ জন চাচাতো বোন একসঙ্গে গভীরভাবে পরিকল্পনায় মগ্ন। জেনির হাতে জাঙ্কুকের ফোন। সেই ফোন অনুসরণ করে সকলে কিছু একটা বলছে। ১০ মিনিট অতিবাহিত হওয়ার পর সেখানে আগমন ঘটে জাঙ্কুকে। গোল হয়ে ওদের বসে থাকতে দেখে বাঁকা দৃষ্টি ফেলে বলল, কি হচ্ছে এখানে? তারা থতমত খেয়ে উঠে দাঁড়ায়, জাঙ্কুকের পানে তাকায়। ওদের চেহারায় কিঞ্চিত ভীত ভাব দেখে জাঙ্কুক প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। জাঙ্কুকের ফোন পিছনে লুকিয়ে এগিয়ে এসে বলল, আপনাকেই দেখছিলাম আমরা, তাই না বল? ওদের দিকে চোখ টিপ দিয়ে বলল। সকলে একসঙ্গে মিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই। আমাকে দেখছো বলতে? আর আমার ফোন কোথায়? ভুরুকুটি করে বলল জাঙ্কুক। তে ওর ফোন আনলক করে গ্যালারিতে এসে একটি গাধার ছবি স্ক্রিনে এনে জাঙ্কুকের দিকে তাক করে ধরে বলল, এই দেখুন, বলছিলাম না আপনাকেই দেখছিলাম আমরা। জাঙ্কুক চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, চিল্লিয়ে তে উচ্চারণ করে ধরতে যাওয়ার পূর্বেই অন্য দরজা দিয়ে তে বাইরে চলে আসে। ড্রয়িং রুমে জেনির হাতে জাঙ্কুকের ফোন দিয়ে লিসার রুমে এসে লুকায়। দাদার ছবি দেখানোর কথা মনে পড়তেই তের খুব হাসি আসে। জামাই বাজার শেষ হবার পর রান্না ও খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়। বিকেলের দিকে জাঙ্কুক তেকে নিয়ে ঘুরতে বের হয়। তে বোরকা ও হিজাব দ্বারা মুখ ঢেকে এসেছে। এতে জাঙ্কুক কিছুটা বিরক্ত হয়, তবে মুখে কিছু বলে না। তারা রমনার বটমূলে এসে নামে। ভাড়া মিটিয়ে সামনে এগোতেই তে জিজ্ঞাসা করলো, এটাই সেই পার্ক নাকি? আরে না। তাহলে এখানে কেন নিয়ে এসেছেন? এখানেই ঘুরি, সন্ধ্যার পর সেই পার্কে যাব। আচ্ছা, কি খাবে? আইসক্রিম খাবো, চলো। বোরকা না পড়লে হতো না, কারণ তুমি ঠিকমতো হাঁটতে পারছো না। কোথায়? না তো, আমি হাঁটতে পারছি। তুমি কমফোর্টেবল ফিল করলে আমার কোনো সমস্যা নেই। তে কিছু বলল না।
তারা একটি আইসক্রিমের দোকানের সামনে এসে থামে। দুটো কোন আইসক্রিম কিনে বেঞ্চে বসে খাচ্ছিল। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে টিস্যু দ্বারা আইসক্রিম ধরে খাচ্ছে। উপর থেকে নিচ পর্যন্ত জাঙ্কুকে পর্যবেক্ষণ করতে গিয়ে মুগ্ধতায় চোখ বুজে এলো তে। সে মনে মনে বলছে, কেন যে আমেরিকান গাধাটা এত সুন্দর, একটু কম সুন্দর হলে কি খুব বেশি ক্ষতি হতো? আমার কল্পনার চেয়েও সে খুব সুদর্শন যুবক। আল্লাহর দরবারে শুকরিয়া। কিন্তু নিমিষে মনটা খারাপ হয়ে গেল তে। তবে সে কৃত্রিম হাসি হেসে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, আচ্ছা, মেয়েটিকে পেয়ে গেলে আপনি কি করবেন? জাঙ্কুক একটু ভেবে জবাব দিল, বিয়ের প্রপোজাল দেব, আর রাজি থাকলে বিয়ে করে নেব। আর আর তুমি তো আমাকে পছন্দ করো না, তাই কাবিন সহ টাকা দিয়ে ডিভোর্স দিলে আপত্তি আছে তোমার? কথাটি কর্ণকুহরে পৌঁছাতেই বুক মোচড় দিয়ে উঠলো তার। খাওয়া বন্ধ করে জাঙ্কুকের দিকে তাকালো, তবে সেটা বুঝতে দেয় না। বলল, একদমই না। যাক, তাহলে ভালো। বলেই খেতে আরম্ভ করলো জাঙ্কুক। তের খাওয়া বন্ধ, হৃদয় যেন বিষে বিষিয়ে গেছে জাঙ্কুকের বলা বাক্যগুলো শুনে। টুকটাক কথা বলার পর আরো বেশ কিছুক্ষণ সময় ব্যয় করে। তের মন কিছুটা খারাপ থাকায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বাকি সময় কথা বলে সময়টুকু পার করে। মাগরিবের আজানের পরে অন্ধকার হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে জনশূন্য হয়ে আসে বটমূল। পুরো অন্ধকার হবার পর জাঙ্কুক থেকে সেই পার্কে নিয়ে আসে। তে জাঙ্কুকে আশ্বাস দিয়ে বলল, আপনি সেই বেঞ্চটাতে গিয়ে বসুন। কিন্তু আজকে কি আসবে মেয়েটা? দেখা যাক, অপেক্ষা করতে ক্ষতি কি। আচ্ছা, তুমি কোথায় দাঁড়াবে? আমি সামনের বেঞ্চেই আছি, আপনি অপেক্ষা করুন। ঠিক আছে, তবে বেশি দূরে যেও না। তে চলে যায়। জাঙ্কুক অচেনা তরুণীর জন্য অপেক্ষার প্রহর গুনছে। ঠিক সেই সময় জিহপের কল আসে। কেটে না দিয়ে জাঙ্কুক কল রিসিভ করে। জিহপ জানতে চায় পুরো ব্যাপারটি। দুজনের মাঝে কথোপকথন হয়। হঠাৎ জাঙ্কুক নুপুরের আওয়াজ শুনতে পায়। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে স্তব্ধ হয়ে উঠে দাঁড়ায়। আনমনে ফোন কেটে এগিয়ে যেতে আরম্ভ করে সামনের দিকে। সেদিনের সেই অচেনা মেয়েটির দেখা সে পেয়েছে। বেঞ্চে বসে পা নাচিয়ে উল্টো দিকে মুখ করে ফোনে কথা বলছিল, যার দরুন নুপুরের রিনিঝিনি আওয়াজ হচ্ছে। জাঙ্কুক মেয়েটির নিকটে এগিয়ে আসে। দ্বিধাবোধ ফেলে জিজ্ঞাসা করে, তোমার নাম কি জানতে পারি? মেয়েটি জাঙ্কুকের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফোন কানে ধরে সেভাবেই বসে রইল। জাঙ্কুকের আগ্রহ আরো বেড়ে গেল। সংশয় কাটিয়ে বলে উঠল, 6 তারিখের রাতে আমি তোমাকে এখানে প্রথম দেখেছিলাম। একটুর জন্য তোমাকে হারিয়ে ফেলেছি। 1 সপ্তাহ যাবত এই সময় অপেক্ষা করছি, কিন্তু তোমার দেখা মেলেনি। আজ তোমায় পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। মেয়েটি এবারও নিরুত্তর। শুনে যায় জাঙ্কুকের কথা। জাঙ্কুক বিভ্রম নিয়ে পুনরায় শুধালো, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটি দ্রুত বেগে উঠে দাঁড়ায়। পা আগে বাড়াতেই জাঙ্কুক চটজলদি বলল, উত্তর না দিয়েই চলে যাচ্ছ? মেয়েটি পা থামিয়ে দ্রুত ফিরে তাকায়। কাঠিন্য বাক্যে শুধালো, একজন বাঙালি মেয়ে একবারই বিয়ে হওয়া উচিত, 2-3 বার নয়। জাঙ্কুক হতবাক মেয়েটির চেহারা দেখে। আখি যুগলের পাতা ফেলতে ভুলে গিয়েছে বোধহয়। সন্ধ্যার এই প্রহরটি যেন এখানেই থমকে যায়। হতবিম্বল চোখ মুখ নিয়ে চাপা স্বরে শুধালো, তে তুমি? আমি জানি অন্য মেয়েকে এখানে আশা করেছেন, কিন্তু সেদিনের সেই মেয়েটি যে আমিই ছিলাম। অকপটের স্বীকারোক্তিতে জাঙ্কুক অবাক হয়ে বলল, আগে বললে না কেন? বললে কি হতো? আপনি আমাকে ভালোবাসার কথা বলতেন, নাকি তখনও বিয়ের কথাই বলতেন? জাঙ্কুক নিরুত্তর থেকে শূন্য চোখে তাকিয়ে রয়। তে স্মিত হেসে বলল, কাল রাতে পার্কের কথা বলাতে আমি তেমন গুরুত্ব দিইনি, কিন্তু সকালে মনে পড়ায়। পুনরায় ভাবার পর মনে সন্দেহ জাগে। লিসাকে দিয়ে বাহানায় আপনার ফোন নেই। গ্যালারিতে গিয়ে আমার ছবি দেখে কনফার্ম হই সেই মেয়েটাই আমি। আমি যাকে বিয়ে করব না বলে বরপক্ষরা চলে যাওয়ার পর পালিয়ে পার্কে এসে বসে আছি, আর এখানে সেই হবু বরই বসে আমাকে দেখেছে। কি অদ্ভুত, তাই না? বন্ধুর সঙ্গে পরিকল্পনা করে আপনার সাথে বোরকা পরে বের হই, যাতে আড়ালে হলেও আপনার সামনে সেই সাজে উপস্থিত হতে পারে। এবার আসি মূল কথায়। আপনি আমাকে ডিভোর্স দিন, আপত্তি নেই আমার। আপনার ভালোর জন্য ডিভোর্স দিতে প্রস্তুত আমি। পুরো কথা সম্পূর্ণ করে প্রত্যুত্তরের আশায় তাকিয়ে রইতে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক নজর নামিয়ে নেয়। তার এই মুহূর্তে
কি করা বা বলা উচিত বোধগম্য নয়। তার ভাবনার পরিবর্তন ঘটে, একটু নয় বেশ খানিকটা পরিবর্তন। তে জাঙ্কুকের নিরুত্তর মুখশ্রী দেখে ঠান্ডা গলায় বলল, যা বলার বাসায় গিয়ে বলবেন, এখন চলেন এখান থেকে। বলে ফিরতে নিলে হাতে টান অনুভব করে তে। ঘুরে তাকাতেই কপালে চিকন ভাঁজ পড়ে। জাঙ্কুক তার হাত ধরে আটকিয়েছে, ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে একটু টেনে কাছে এনে বলল, কোথায় চললে রাতের পেয়সী? বাকিটুকু শুনবে না? রাতের পেয়সী বলে সম্বোধন করাতে তের কপালের ভাঁজ গাঢ় হয়। তীর্যক ভাবে তাকায়, বলল, বাকিটুকু বলতে? জাঙ্কুক হাত ছেড়ে ঘাড়ে হাত বোলায়, আড়মোড়া ভাঙার ভঙ্গিতে বলল, আমি জানতাম সেই মেয়েটাই তুমি। কিভাবে? চটজলদি ভুরুকুটি করে প্রশ্ন ছড়ে। তোমার আলমারি খোলার সময় হলুদ রঙের শাড়িটা দেখতে পাই। তুমি রুম থেকে বের হবার পর কৌতূহল মেটাতে আলমারি খুলে শাড়িটা বের করে দেখি এটা সেই শাড়ি ছিল। সঙ্গে ছিল গোলাপি রঙের ব্লাউজ। সেদিনের সেই স্কুটিটা ছিল জেনি, যেটা আজ সকালে চালিয়ে তোমাদের বাড়িতে এসেছে। সেদিন রাতে স্কুটারের নম্বর নোট করতে না পারলেও কালার আমার ঠিকই মনে আছে। আমি বুঝতে পারি তুমি সেই মেয়েটি। জেনিকে আড়াল থেকে জিজ্ঞাসা করার পর তোমার কথা বলে দেয়। আমিও বিষয়টি জেনিকে খুলে বলি, সঙ্গে গোপন রাখার নির্দেশ দিই। জেনি বিষয়টি গোপন রাখে। ড্রয়িং রুমে তোমরা যখন পরিকল্পনা আঁকছিলে সেটা বুঝতে পারি। বটমূলে হাঁটার সময় বোরকার নিচে তোমার শাড়ির পায়ের দেখে অগোচরে হেসে ফেলি। আর কিছু বলতে হবে বলে মনে হচ্ছে না আমার। বলতে বলতে মুচকি আসে জাঙ্কুক। তে থতমত খেয়ে তাকিয়ে রয়। তার থেকে এক ধাপ এগিয়ে আছে জাঙ্কুক। তৎক্ষণাৎ মাথা কিছুটা নুয়ে পরক্ষণেই তুলে বলল, আপনার আমার মাঝে তফাৎ অনেক বেশি। আমি স্টপ, আমাকে বলতে দাও। তে জোরপূর্বক থামিয়ে দেয় জাঙ্কুক। সরু নিঃশ্বাস ফেলে বলল, বাসর ঘরে তোমাকে দেখে আমার ভালো লেগেছে। কেন জানো? তোমার মধ্যে দুষ্টু মিষ্টি মিশ্রিত স্বভাব আমাকে তোমার প্রতি আকৃষ্ট করতে বাধ্য করেছে। তোমার আচরণ আমাকে বিমোহিত করেছে। আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে আমার করার আগে একটু বাজিয়ে নিই। তাই সেদিন রাতে সেই মেয়েটির কথা বললাম। কিন্তু তোমার প্রতিক্রিয়া আর সরাসরি রাজি হওয়ার দরুন বুঝলাম তুমি আমাকে পছন্দ করো না। শাড়ি দেখার পূর্বেও জেনির সঙ্গে কথা বলার আগে আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে পার্কে যাব না, কেননা আমি তো তোমার মুগ্ধতায় পরিপূর্ণভাবে আটকে গেছি। এখন সেই মেয়েটির প্রতি ভালোবাসার অনুভূতিটা ফিকে হয়ে পড়েছে। তবে তুমি সেই মেয়েটি ভাবতেই আমার ফিকে হওয়া ভালোবাসা আরো 3 গুণ বেড়ে যায়। জাঙ্কুক থামলো, বড় দীর্ঘশ্বাস টেনে আকাশের দিকে তাকিয়ে আবার বলল, আকাশের চাঁদবিহীন আধার রাতের এক প্রহরে তোমার দেখা পেয়েছি। অজান্তেই ভালোবেসে ফেলেছি। তুমি আমার জীবনের এক চিলতে আধার রাতের প্রণয় নিয়ে উপস্থিত হয়েছ। সব অন্ধকার অভিশপ্ত হয় না, কিছু অন্ধকার মধুর হয়। তাই যত্ন করে নাম দিয়েছি তোমার আধার রাতের প্রেয়সী। হবে কি তুমি আমার পুরোপুরি অর্ধাঙ্গী? লাস্টের টুকু বলে ডান হাত বাড়িয়ে দিল তের নিকট। স্তম্ভিত নজরে তাকিয়ে তে জাঙ্কুককে দেখতে ব্যস্ত। জাঙ্কুকের চোখ ও হাতের দিকে তাকিয়ে নর্ম দৃষ্টি ফেলে। জাঙ্কুক বিনয়ী নজরে তাকিয়ে আছে। সে দুর্বোধ্য চোখ যেন আকুল ভালোবাসার আবেদন করছে, তাকে টানছে প্রতি মুহূর্তে। সর্বত্র দ্বিধাবোধ ছুড়ে ফেলে তে হাত রাখে জাঙ্কুকের বিশ্বস্ত হাতের মাঝে। প্রেয়সীকে কাছে টেনে আলিঙ্গনে আবদ্ধ করে নেয়। মিল হয় দুটি পবিত্র আত্মার। আজ আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা আলো সর্বত্র ছড়িয়ে আছে, ছড়িয়ে পড়েছে তাদের ঊর্ধ্বে। প্রণয়ের সূচনা আধারের এক প্রহরে হলেও শেষ হয় দ্বিতীয় পূর্ণিমার রাতে। অদ্ভুত বিষয়, চাঁদের আলোয় নরনারী দুটোর ছায়ার বদলে একটি ছায়া রাস্তায় দেখা যাচ্ছে। ভালো থাকুক টেকুকের ভালোবাসা আর পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক আর ছোট্ট একটি কমেন্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।